ব্যাস, ঢের হয়েছে। এখন এই বাড়ির মালিক আমি আর তানজিনা। আমরা আর কতদিন এই আপদদের বোঝা ঘাড়ে নিয়ে চলব? আজই এই আপদ বিদায় হোক। নীলের চড়া কণ্ঠস্বর উঠোনের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। রহমত শেখ থরথর করে কাঁপছিলেন। দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে অস্ফুট স্বরে বললেন, বাবা নীল, এই বাড়ি আমি নিজের হাড় মাংস জল করে তোর জন্য বানিয়েছিলাম। আজ ডানা গজাতেই তুই আমাদের পর করে দিলি। নীল এক মুহূর্তও দেরি না করে দরজার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠল, বেরিয়ে যাও এখান থেকে। এক মুহূর্ত দেরি করলে ঘাড় ধরে বের করে দেব। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট তিথি তার দাদার পাঞ্জাবি খামসে ধরে ডুকরে কেঁদে উঠল। দাদা, আমাদের তাড়িয়ে দিও না, আমরা কোথায় যাব? নীল এক ঝটকায় তিথিকে সরিয়ে দিয়ে কদর্য গলায় বলল, যেখানে খুশি মরো গিয়ে, এখানে তোমাদের আর কোনো ঠাঁই নেই। রহমত শেখ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য গলায় বললেন, আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বৃদ্ধ বয়সের বোঝা সন্তানের কাছে কতখানি ভারী হয়। তানজিনা পাশে দাঁড়িয়ে মুখ বেঁকিয়ে বলল, অনেক আধিক্যতা দেখেছি, এবার বিদে হলে বাঁচি। এখন আমাদের তাড়িয়ে দিও না মা, এই অন্ধকারে কোথায় যাব আমরা? রহমত শেখের আর্তনাদ যেন পাথরে মাথা খুঁড়ছিল। সব ঝাড়খাড় করে দিলে তুমি নীল, সব শেষ করে দিলে। মায়া তার বাবার হাত ধরে হাহাকার করে উঠল। যে ঘর রহমত শেখ নিজের মমতা দিয়ে সাজিয়েছিলেন, আজ সেখানেই তিনি পরবাসী। তিনি মায়া আর তিথির দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, চল মা, এ ঘরে আমাদের আর কেউ নেই। যে ঘর ইট পাথরের হয় সেখানে ইনসানিয়াত বা মনুষ্যত্ব টেকে না। আজ এই বাড়ি তার আত্মাকে হারালো। আপনারা কাহিনীটি পুরো দেখুন। রহমত শেখ উনার জরাজীর্ণ পুরনো ঘরের সামনে একটা কাঠের বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। উনার চোখে সেই ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল, যা বছরের পর বছর অভাব আর লড়াইয়ের পর মানুষের চোখে নেমে আসে। উনার পাশেই উনার দুই আদরের মেয়ে মায়া আর তিথি গুটিসুটি মেরে বসেছিল। দুজনের কচি মুখে এক অজানা ভয়ের ছাপ। বাবা, আজ কখন ভাত খাবো? খুব খিদে পেয়েছে। তিথির এই একচিলতে প্রশ্নে রহমত শেখের বুকটা ফেটে যাচ্ছিল। ব্যাস মা, আর একটু ধৈর্য ধরো, ওপরওয়ালা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। বাবা, আপনি কাজের খোঁজে শহরে গিয়েছিলেন না, কিছু হলো? জিজ্ঞেস করল মায়া। গিয়েছিলাম রে মা, কিন্তু কপাল মন্দ, আজকেও কেউ কাজ দিল না। সব জায়গায় লোক গিজগিজ করছে। বাবা, দাদা কখন আসবে? দাদা ফিরলে সব ঠিক হয়ে যাবে না? রহমত শেখের চোখ ভিজে এলো, কিন্তু তিনি তক্ষুনি চোখের জল আড়াল করে নিলেন এবং বললেন, হ্যাঁ মা, নীল ফিরলে সব ঠিক হয়ে যাবে, ওই তো আমাদের শেষ সম্বল। এমন সময় দূর থেকে কারো ডাক শোনা গেল, আরে দেখ, নীল ফিরেছে। বাবা, দাদা ফিরেছে। তিনজন তক্ষুনি দরজার দিকে ছুটে গেল। দেখল নীল ধুকতে ধুকতে ধুলোমাখা শরীরে বাড়ির দিকে আসছে। রহমত শেখ এগিয়ে গিয়ে ওকে জাপটে ধরলেন এবং বললেন, এলি বাবা, কেমন আছিস তুই? ঠিক আছি বাবা, বড্ড ক্লান্ত লাগছে। দাদা, আমাদের জন্য কিছু এনেছ? নীল নিজের ব্যাগ থেকে সামান্য কিছু চাল ডাল বের করল এবং বলল, ব্যাস এটুকুই জোটাতে পেরেছি, কাজ এখন পাওয়াই ভার। তিথি ওই সামান্য পুটলিটা এমনভাবে ধরল যেন ও ৭ রাজার ধন পেয়ে গেছে। বলল, কিচ্ছু হবে না দাদা, আমরা সবাই ভাগ করে খেয়ে নেব। সেই রাতে ৪ জন মিলে সামান্য একটু খেয়ে নিয়ে কোনো মতে শুয়ে পড়ল। কিন্তু রহমত শেখের দুচোখে ঘুম নেই। তিনি শুধু তার বড় ছেলের দিকে তাকিয়ে নিভৃতে দীর্ঘ শ্বাস ফেলতে থাকলেন। পরের দিন রাতে যখন সবার আহার সারা হয়েছে, রহমত শেখ নিচু স্বরে বললেন, নীল, তোকে একটা কথা বলার ছিল। জি বাবা, বলুন। রহমত শেখ একটু থেমে বললেন, বাবা, তুই এখন জোয়ান হয়েছিস, আমি চাই তোর বিয়েটা সেরে ফেলি। নীল চমকে উঠে বলল, এখন বাবা? ঘরের এই দশা দেখছেন তো, নুন আনতে পান্তা ফুরায় আমাদের। রহমত শেখ বোঝানোর সুরে বললেন, বাবা, ঘরের লক্ষ্মী আসলে ঘরটা ভরে যাবে, তোর বোনদেরও দেখাশোনা করবে, আর হয়তো আমাদের দিনগুলোও ফিরে আসবে। মায়া আর তিথি আড়াল থেকে এসব শুনছিল এবং তাদের মনে খুশির ঢেউ খেলে যাচ্ছিল। দাদার বিয়ে হলে বাড়িতে খুব আনন্দ হবে না বাবা? রহমত শেখ মৃদু হেসে বললেন, হ্যাঁ মা, খুব আনন্দ হবে। কিছুদিনের মধ্যেই রহমত শেখ জমি বন্ধক রেখে আর পরিচিতদের কাছে হাত পেতে নীলের বিয়ে ঠিক করলেন। বিয়ের লগন এলো। যখন তানজিনা নতুন বউ সেজে ঘরে পা রাখল, সে চারিদিকে তাকিয়ে নাক কুচকাল। সে আড়ালে নীলকে বলল, এই ডেরাতেই তোমরা থাকো? হ্যাঁ, এখন এমনই দশা, তবে সামনে সব ঠিক হয়ে যাবে। এসো মা, তোমাকে আমাদের পরিবারে স্বাগত, এখন থেকে এটাই তোমার সংসার। রহমত শেখ হাসি মুখে বললেন। তানজিনা শুধু একটা তাচ্ছিল্যের দৃষ্টি দিল।
প্রথম সব শান্তই ছিল। তানজিনা খুব একটা কথা বলতো না, কিন্তু দিন যত গেল তার বিষাক্ত স্বভাব বেরিয়ে আসতে শুরু করল। একদিন সে হম্বিতম্বি করে বলল, এসব কি নাটক, রোজ রোজ এই আধবেটা খেয়ে থাকা আমার পোষাবে না। মায়া মিনমিন করে বলল, বৌদি, আমাদের সামর্থ্য তো এইটুকুই, আমরা সবাই তো এভাবেই খাই। তানজিনা চড়া গলায় বলল, তা আমি কি উপোস করব নাকি? আমি রাজার হালে থাকব বলে বিয়ে করেছি, এই নরকে পৌঁছতে আসিনি। রহমত শেখ মিনতি করে বললেন, মা, পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে, কিন্তু আমরা সবাই মিলে সামলে নেব। তানজিনা বিদ্রুপ করে বলল, সারা জীবন তো এই আশাই দিয়ে গেলেন, কিন্তু আমাদের ভাগ্য কি এক চুলো নড়ল? উনার কথা শুনে রহমত শেখ স্তব্ধ হয়ে গেলেন এবং মায়া আর তিথি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। রাতে তানজিনা আর নীল ঘরের ভেতরে ছিল। তানজিনা ক্ষিপ্ত হয়ে বলল, শোনো নীল, আমি এই আস্থা করে থাকতে পারবো না। এই দারিদ্র্য আর এই নোংরা পরিবেশ আমার একদম রুচিতে বাড়ে। তাহলে আমি কি করব? আমি তো জান প্রাণ দিয়ে লড়ছি। হয় তুমি আলাদা বাসা ভাড়া করো, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। নীল নিরুপায় হয়ে গভীর চিন্তায় তলিয়ে গেল। পরের দিন যখন রহমত শেখ দরদমাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা নীল, আজ কাজের কোনো খবর আছে? রোজ রোজ এক ঘ্যান করবেন না তো? কাজ পাইনি, কি করব আমি? এটা শুনে রহমত শেখ স্তব্ধ হয়ে গেলেন। নিজের ছেলের এই কর্কশ ব্যবহারে তিনি বড়ই আঘাত পেলেন। মায়া নিচু স্বরে তিথিকে বলল, দেখলি দাদা কেমন বদলে যাচ্ছে? তিথি ছলছল চোখে বলল, দিদি, বৌদি আসার পর সব কেমন ওলটপালট হয়ে গেল। দিন যত গাড়ল ঘরের আগুন তত বাড়তে লাগল। তানজিনা এখন সুযোগ পেলেই মায়া আর তিথির উপর চড়াও হতো। মায়া শান্তভাবে বলল, বৌদি, আমরা তো বাড়ির সব কাজই করে দিই, আপনার তো কষ্ট হতে দিই না। তানজিনা বিদ্রুপের হাসি হেসে বলল, এটাকে কাজ বলো তোমরা? মেথর চাকররাও এর চেয়ে ভালো কাজ করে। রহমত শেখ সব কিছুই শুনতেন, কিন্তু সন্তানের সুখের কথা ভেবে মুখ ফুটে কিছু বলতেন না। সেই রাতে তানজিনা নীলকে চরম বার্তা দিল, আমি শেষবার বলছি, আমার আলাদা ছাদ চাই, নয়তো আমি চিরকালের মতো চলে যাব। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। পাশের কামরায় বসে রহমত শেখ আর তার মেয়েরা টেরও পেলেন না যে কি সর্বনাশা নির্ধান্ত নেওয়া হচ্ছে। বাবা, আবার সব আগের মতো হয়ে যাবে না? হ্যাঁ মা, সব ভালো হবে। কিন্তু তিনি জানতেন না যে তার নিজের আদরের সন্তানই তাকে আজ সহায়হীন করে পথে নামাবে। পরদিন সকাল, উঠোনে মিঠে রোদ, কিন্তু ওই ঘরের ভেতরে বিষবাষ্প জমেছে। রহমত শেখ বারান্দায় বসেছিলেন, পাশে তার দুই মেয়ে। বাবা, জল আনতে যেতে হবে। বৌদি বলেছে কাজ শেষ না হলে ভাত দেবে না। বাবা, বৌদি আমাদের একদম ভালোবাসে না কেন? মা, সব ঠিক হয়ে যাবে, তোমরা শক্ত থেকো। তখনই ভেতর থেকে তানজিনার তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, কাজ কি হবে না আজ? দুই বোন তড়বড় করে উঠে দাঁড়াল। জি বৌদি, এখনই যাচ্ছি। রহমত শেখ পাথর হয়ে বসে রইলেন। ওদিকে ঘরের ভেতর নীল অরষ্ট হয়ে বসেছিল। তানজিনা তার সামনে ফুঁসছে, নীল, ব্যাস, আমি এই নরকে আর এক মুহূর্তেও থাকব না। এখন টাকা কোথায় পাবো তানজিনা? একটু সময় দাও। তাহলে সোজাসুজি বলো যে তোমার বউয়ের চেয়ে তোমার এই ফেলনা পরিবার বড়। এমন কথা বলো না। তাহলে আজই ফয়সালা করো, হয় ওরা এই বাড়ি থেকে যাবে, নয়তো আমি। নীল মাথা নিচু করে রইল। তানজিনার চোখে হিংস্র জয়ের হাসি। দুপুরবেলা রহমত শেখ মেয়েদের নিয়ে বসেছিলেন, এমন সময় নীল তার সামনে এসে দাঁড়াল। বাবা, বসুন, আমার কিছু কথা বলার ছিল। নীল চোখ তুলে তাকাতে পারল না। রহমত শেখ বুঝলেন আজ আর তার ছেলের গলায় সেই আগের মায়া নেই। রহমত শেখ ম্লান হেসে বললেন, তা বাবা, আমরা সবাই মিলে তো একসাথেই আছি। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না বাবা, এভাবে আর সম্ভব নয়। মায়া আর তিথি সিটিয়ে গিয়ে একে অপরের হাত চেপে ভাবল, কি বলতে চাস তুই বাবা? তখনই তানজিনা দর্প ভরে এসে বলল, সহজ কথা, আমরা আলাদা সংসার করতে চাই। আলাদা? এই ভিটে তো তোরই বাবা। তাহলে আপনারা অন্য কোথাও মাথা গোজার ঠাঁই খুঁজে নিন। রহমত শেখের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি ফ্যাল করে তাকিয়ে রইলেন। কি বলছিস নীল, আমরা কোথায় যাব এই বুড়ো বয়সে? সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আপনারা এখানে আর থাকতে পারবেন না। দাদা, আমরা কোথায় যাব? আমাদের তাড়িয়ে দিও না দাদা। তানজিনা ধমক দিয়ে বলল, চুপ কর, একদম ঢং করবি না, আমাদের শান্তিতে বাঁচতে দে। বাবা, নীল বাবা, আমি তোর জন্য কি না করেছি, আজ তুই আমাকেই পর করে দিচ্ছিস? ব্যাস বাবা, আর কোনো সেন্টিমেন্টাল কথা শুনতে চাই না। রহমত শেখ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। ছেলের কাঁধে হাত রেখে কাতর হয়ে বললেন, বাবা, যদি কোনো অপরাধ করে থাকি তবে সাজা দে, কিন্তু এভাবে পথে নামাস না। আমি ঠিক করে ফেলেছি, আপনারা আজই বেরোন। নীল ওনার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। এ কথা শুনে মায়া আর তিথি হাউ হাউ করে কেঁদে উঠল।
রহমত শেখ ধীর পায়ে তার পুরনো সিন্দুক থেকে কয়েকটা তেনা জামা কাপড় একটা কাপড়ে বেঁধে নিলেন। বাবা, আমরা কি সত্যিই চলে যাচ্ছি? রহমত শেখ নিজের কান্না গিলে বললেন, হ্যাঁ মা, আমাদের কপালে এটাই লেখা ছিল। মায়া দরজার দিকে দেখল, যেখানে তার দাদা পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার চোখে এক ফোঁটাও জল নেই। তিনজন ধীরে ধীরে সীমানা পেরিয়ে পথে নামল। রহমত শেখ শেষবারের মতো নিজের ভিটেমাটির দিকে তাকালেন, সেই ভিটে যেখানে ওনার পূর্বপুরুষের আত্মা মিশে আছে। তারপর তারা লোকালয়ের বাইরে পা বাড়ালেন। খোলা রাস্তা, মাথার ওপর চৈত্র মাসের কড়া রোদ। আমরা কোথায় যাব বাবা? রহমত শেখ উদাস চোখে দূরে তাকিয়ে বললেন, যেখানে স্রষ্টা নিয়ে যান। মায়া তার বাবার হাতটা শক্ত করে ধরল। বাবা, আমি আপনার সাথে আছি, আমরা আপনার সাথেই থাকব, আমাদের আর কাউকে লাগবে না। রহমত শেখের গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। ওদিকে বাড়ির ভেতর তানজিনা বিজয়ীর বেশে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু নীল গুম মেরে বসে রইল। তার মনের ভেতরে কোথাও একটা কাঁটা বিঁধছিল। সে টেরও পেল না যে যেদিন সে নিজের বাবা আর বোনদের ভিটে ছাড়া করেছে, সেই দিনই সে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ নিজের উপর টেনে নিয়েছে। হাঁটতে হাঁটতে দিনের আলো নিভে এলো, কিন্তু রহমত শেখের জীবনের ঘোর অমানিসা যেন কাটতেই চাইছিল না। মায়া আর তিথি ওনার সাথে মূর্তির মতো হাঁটছিল। বাবা, পা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, আমরা আর কতক্ষণ হাঁটব? রহমত শেখ তক্ষুনি মায়াকে জড়িয়ে ধরলেন এবং রাস্তার ধারে বসে পড়লেন। ব্যাস মা, আর একটু, তারপর আমরা জিরিয়ে নেব। তিথি দেখল অদূরে একটা ছোট কালভার্ট। বাবা, ওই কালভার্টের তলায় রাতটা কাটিয়ে দেব। রহমত শেখ মাথা নামালেন। তিনজন ওই হিমশীতল পাথরের ওপর গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। বাবা, দাদা আমাদের খুঁজতে আসবে না? রহমত শেখের কলিজায় যেন কেউ মুচড়ে দিল। তিনি তিথির মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমিয়ে পড়ো মা, ওপরওয়ালা নিশ্চয়ই সহায় হবেন। ঠিক সেই সময় নীলের ঘরে সব পাল্টে গেছে। তানজিনা আয়েশ করে বিছানায় শুয়ে বলল, আহ, এখন ঘরটা কত ফাঁকা ফাঁকা আর শান্ত লাগছে, কোনো আপদ নেই। নীল চুপচাপ বারান্দার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা হু হু করছিল। এখন আমরা আমাদের মতো থাকব। কিন্তু বাবা আর বোন দুটো? তানজিনা কথা থামিয়ে দিল। ব্যাস, ওদের ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো, ওরা নিজেদের পথ বেছে নিয়েছে, এখন আমাদের ভালো থাকতে হবে। নীল চুপ হয়ে গেল, কিন্তু তার ঘুম হল না। কিছুদিন পর থেকেই সংসারে অভাব উকি দিতে লাগল। নীলের চাকরিটা হুট করে চলে গেল। সে হন্যে হয়ে কাজ খুঁজতে লাগল, কিন্তু কোথাও কিছু জুটছিল না। তানজিনা, আজকেও কোনো কাজ পেলাম না। তা আমি কি করব? আমি কি না খেয়ে শুকিয়ে মরব? আমি তো চেষ্টা করছি। চেষ্টা দিয়ে পেট ভরেলা নীল। রাতে নীল একা বসেছিল। তার বাবার সেই আশীর্বাদ মাখা কথাগুলো কানে বাজছিল। বাবা, নীল, সব ঠিক হয়ে যাবে। নীল নিজের মাথা চেপে ধরল। আমি কি সর্বনাশা কাজ করে ফেললাম? ওদিকে রহমত শেখ তার মেয়েদের নিয়ে এক রেল স্টেশনের ধারে বসেছিলেন। এক দয়ালু লোক তাদের কাছে এলো। চাচা, আপনারা এখানে এভাবে কেন পড়ে আছেন? রহমত শেখ ক্ষীণ স্বরে বললেন, বাবা, আমাদের এখন কোনো ঠিকানা নেই। লোকটার মায়া হল। আপনারা আমার ছোট একটা পরিত্যক্ত ঘরে থাকতে পারেন, আমি আপনাদের কাজের একটা ব্যবস্থা করে দেব। রহমত শেখেরও চোখে আশার আলো ফুটে উঠল। আল্লাহ তোমার ভালো করবেন বাবা। ধীরে ধীরে রহমত শেখ এক বাজারের ছোট একটা গদিতে কাজ পেয়ে গেলেন। মায়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেলাইয়ের কাজ করতে লাগল। তিথিকে ওনারা স্কুলে ভর্তি করিয়ে দিলেন। তিনজন মিলে নতুন এক জীবনের স্বপ্ন দেখতে শুরু করলেন। বাবা, দেখো, একদিন আমাদেরও একটা ছোট্ট রঙিন ঘর হবে। হ্যাঁ মা, যারা সততার সাথে লড়ে, স্রষ্টা তাদের কখনো ফেলে দেন না। ওদিকে নীল আর তানজিনার সংসারে নিত্য অশান্তি। আমি ভেবেছিলাম বড়লোকের বউ হব, কিন্তু এখানে তো ভিক্ষা করার দশা। তাহলে তুমিই বলো আমি কি করব? আমার এই দারিদ্র্যের জীবন চাই না, আমি বাপের বাড়ি চললাম। তুমি যখন মানুষ হবে তখন ডাক দিও। তানজিনা সব গয়নাগাটি নিয়ে বিদায় নিল। নীল একা পড়ে রইল শূন্য ঘরে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, ডুকরে কেঁদে উঠল। আমি আমার জন্মদাত্রী বাবাকে বের করে দিয়েছিলাম, আজ আমি নিজেই পথে বসলাম। বেশ কয়েক মাস পর নীল পাগলের মতো তার বাবাকে খুঁজতে খুঁজতে ওই স্টেশনের কাছের বস্তিতে পৌঁছল। সেখানে সে দেখল রহমত শেখ তার দুই মেয়ের সাথে বসে পরম শান্তিতে খাবার খাচ্ছেন। ওনাদের মুখে এখন স্বচ্ছলতার হাসি। নীলের দুচোখ দিয়ে প্লাবনের মতো জল নামল। সে টলটলে করে ওনাদের সামনে গিয়ে দাঁড়াল। বাবা, আমায় মাপ করে দিন, আমি অকৃতজ্ঞ সন্তান, আমি ভুল করেছি। মায়া আর তিথি পাথর হয়ে ওকে দেখছিল। রহমত শেখ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি নীলের হাত ধরে টেনে তুললেন। বাবা নীল, মানুষ তো ভুল থেকেই শেখে। বাবা, আপনারা ছাড়া আমি নিঃস্ব। দাদা, আমাদের ফেলে কেন গিয়েছিলে? নীল দুই বোনকে বুকে জড়িয়ে ধরল।
প্রভু, তুমি আমাদের ধৈর্যের প্রতিদান দিয়ে দিলে। মায়া হাসছিল। তিথি তার দাদার উপর রাগ ভুলে খুশি হয়ে গেল, আর নীলের চোখে অনুশোচনার সাথে সাথে এক নতুন ভোরের প্রত্যাশা ছিল। সে মর্মে মর্মে বুঝেছিল যে পরিবারে বাবা মায়ের কদর নেই, সেখানে সুখের পাখি কখনো বাসা বাঁধে না।